হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার। তো অনেকগুলো ঘটনা এসে জমে আছে, তো যার জন্য আমি চিন্তা করলাম যে না, ঘটনাগুলো আস্তে আস্তে এবারে ক্লিয়ার করা দরকার, বলার দরকার। তো ঘটনাগুলো আমি আপনাদের শেয়ার করে দেবো, কারণ পুজোর মধ্যে বেশি করা যাবে না, কারণ পুজোয় অনেকে ব্যস্ত থাকেন, ঠাকুর ঠাকুর দেখেন, এখানে ওখানে বেড়াতে যান। তো ন্যাচারালি আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যতটা পারি পুজোর আগে আমি ঘটনাগুলো কমপ্লিট করার চেষ্টা করব, এবং এরপরে তো আরও ঘটনা অনেক আসবে। তো ঠিক আছে, চলুন আমি প্রথমে আজকে অমিত বসু অমিত বসুর ঘটনাটা আমি বলি। অমিত বসু দমদমে থাকে, ঠিক আছে? তো অনেক দিন আগে আমাকে ঘটনাটা পাঠিয়েছিল। এবার আমি বলেছি কিনা আমার মনে নেই, আমি ওকে একটা বলেছিলাম যে আমি মনে হয় বলে দিয়েছি তোমার ঘটনা। তো জানি না ওর ইয়েটা আছে যে ঘটনাটা বলা হয়নি। যাই হোক, আমি ঘটনাটা বলে দিই আপনাদের। এই অমিত বসুর মামা বাড়ি হুগলির বইচি গ্রাম। তো ওর দুই মামা, বড় মামা আর ছোট মামা। তো বড় মামা রেলে চাকরি করেন, সেই সুবাদে উনি ধানবাদে থাকতেন, ঠিক আছে? আর ছোট মামা বাড়িতে থাকতেন, ঠিক আছে? বাড়িতে ওই ওনাদের বাড়ি লাগোয়া একটা মুদির দোকান, ওনার একটা মুদির দোকান ছিল, গ্রসারি, ভালো চলতো। তা ছোট মামা ওই মুদির দোকান নিয়ে থাকতেন, এবং উনি হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন, ঠিক আছে? হোমিওপ্যাথ চিকিৎসাও করতেন, আর ওই মুদির দোকানটা চালাতেন। তা ঘটনাটা আজ থেকে 10 বছর আগে, মানে 2014। তো অমিত আমাকে বলছে যে তখন ওই বইচিতে, যেখানে মামা বাড়ি, ওই এলাকাটায় খুব চুরিধারি হচ্ছিল প্রচণ্ড। আজ এর বাড়ি চুরি হচ্ছে, কাল ওর বাড়ি চুরি হচ্ছে, ঠিক এইরকম এটা চলছে। মানে মাসটা জানুয়ারি মাস, আমি সেটাও বললাম, জানুয়ারি মাস, প্রচণ্ড ঠান্ডা। তা ওই চুরির কীর্তন যখন শুরু হয়েছে, তো তখন ওনার ছোট মামা তিনি ঠিক করলেন যে তিনি ঘরে আর শোবেন না, কারণ দোকানে অনেক মালপত্র থাকে, দোকানের জিনিস টিনিস থাকে। তা উনি চিন্তা করলেন যে আমি ঘরে শোবো না, আমি দোকানের ভিতরে শোবো, কেন চোরে যাতে দোকান টোকান ঢুকে ভেঙে না নিতে পারে। তো সেই মতো উনি একদিন করেছেন কি, ওই চোর বাবাজি ধরার জন্য উনি ঘরে না শুয়ে উনি দোকানের মধ্যে শুয়েছেন, এবং হাতে একটি টর্চ, পাশে একটা লোহার রড, এটাও নিয়ে রেখেছেন আত্মরক্ষার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে কি, উনি চুপচাপ কম্বল মুড়ি দিয়ে জেগে শুয়ে আছে, যে চোর কখন আসবে উনি চোর ধরবেন। তো এইবার রাত প্রায় 2:30 হয়ে গেছে, চোরের দেখা নেই। ওনার তো চোখ লেগে এসছে ঘুমে। তো চোখ যখন লেগে এসছে, হঠাৎ কোনো একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুমটা যখন ভেঙে গেল, কোনো কিছু একটা শব্দ হয়ে ওনার ঘুমটা ভেঙেছিল। তো যখন ঘুমটা ভাঙলো, উনি চিন্তা করলেন তাহলে এই ঢুকছে। উনি করলেন কি, দোকান ঘরটা আলো জ্বালেননি, অন্ধকার রেখে আস্তে আস্তে দোকানের দরজাটাকে খুলেছেন। খুলে অন্ধকারের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছেন, দেখছেন না, কেউ তো কোথাও নেই, কেউ কোথাও নেই। তাহলে তো এইবার উনি টর্চ মারলেন, এদিক ওদিক দেখলেন, কোথাও কেউ নেই, দরজা বন্ধ করে দিলেন, আবার শুয়ে পড়েছেন। এবার শুয়ে পড়ে শুনছেন ওনাদের ভিতরে একটা পুকুর ছিল, ওই পুকুরে যাওয়ার একটা দরজা ছিল, ওটা ওনাদের নিজেদের পুকুর, বিশাল পুকুর। তো এইবারে ওই দরজাটা যখন কেউ খুলতো না, একটা বিকট আওয়াজ হতো, ক্যাচ ক্যাচ করে, মানে সারা বাড়িতে এই আওয়াজটা ছড়িয়ে পড়তো। পুরনো আমলের দরজা হয়তো, যে যাই হোক। এইবারে উনি শুনছেন যে পুকুর পাড়ের দরজা যেন কেউ খুলছে, এই আওয়াজটা উনি পেয়েছেন। এইবারে উনি উঠে ওই টর্চ আর ওই লোহার রডটা হাতে নিয়ে উনি ওই পুকুরের দরজার দিকে গেছেন। যে দেখছেন যে না, দরজা তো খোলো না, দরজা তো বন্ধ, কিন্তু দরজার তো আওয়াজ হলো দরজা খোলার। তাহলে এটা কে করলো? তাহলে চোর কি কিছু চেষ্টা করছে এরকম দরজা ভাঙার? উনি করলেন কি, পুকুরের দরজাটা আস্তে খুলেছেন, খুলে টর্চ মেরে দেখছেন কেউ কোথাও নেই। এবারে পুকুরের দিকে টর্চ মেরেছেন, ওদের ঘাট বাঁধানো পুকুর, বুঝুন, ঘাট বাঁধানো পুকুর। উনি দেখছেন কয়েকটা ধাপ সিঁড়ি নিচে একটা মহিলা, সাদা কাপড় পরা, এরকম
বসে বসে কাঁদছে, তার কান্নার আওয়াজটা উনি পাচ্ছেন। এইবার উনি ওই টর্চ আর রডটা নিয়ে মানে দেখতে যাবেন বা জিজ্ঞাসা করবেন যে কে ভাই, তুমি তুমি এখানে বসে কাঁদছো কেন? ঠিক আছে, উনি 1 পা 2 পা করে সিঁড়িতে নেমেছেন, নেমে যখন ওই মহিলার কাছে যেতে যাবেন দেখছেন মহিলা ওখানে নেই, উধাও। মহিলা কোথায় গায়েব হয়ে গেছে। এইবারে ওনার কিন্তু ভয় লেগে গেল। উনি করলেন কি, ওই টর্চ জেলে দুদ্দার করে সিঁড়ি দিয়ে যেই উপরে উঠতে গেছেন, মনে হলো কেউ পিছন দিক দিয়ে পা টেনে জলের ভিতরে নিয়ে গেল। এবার জলের ভিতরে নিয়ে উনি ভালো সাঁতার জানালো, এবার জলের ভিতরে পা ধরে মনে হয় কেউ নিচের দিকে টানছে ওনাকে, উনি যত সাঁতার কেটে ওঠার চেষ্টা পাচ্ছেন না সাঁতার কাটতে, মানে হাবুডুবু খাচ্ছেন জলের মধ্যে। এইবারে মানে বাই চান্স অফ গড, খুব ভাগ্য ভালো যে বড় মামার যে ছেলে সে তখন বইচিতে ছিল, ও রাত্রিবেলা বাথরুমে উঠেছে। এবার পুকুরে জল ঝাপটানোর আওয়াজ পাচ্ছে, যে জলে ঝাপটা দিচ্ছে কে, এখন কে পুকুরে নামলো, সাঁতার কাটার মতো ঝপাঝপ এরকম আওয়াজ। ও দরজা, পুকুরের দরজা দেখছে খোলা, ও খোলা দরজা দিয়ে বাইরে এসে দেখছে যে ওর কাকাকে ওই রকম জলের মধ্যে পড়ে আছে, মানে অমিতের ছোট মামা, মানে সাঁতরে আসার চেষ্টা করছে, পাচ্ছে না, ক্রমশ তাকে টানছে। ও এক লাফ দিয়েছে, চিন্তা করুন, মানে জানুয়ারি মাসের ঠান্ডা, ও একটা লাফ দিয়েছে, লাফ দিয়ে সেই অমিতের ছোট মামাকে টেনে তুলে নিয়ে এসছে। এবার একটা ছেলের পক্ষে তো একটা প্রাপ্তবয়স্ক মানুষকে পাজা গোলা করে তুলে নিয়ে আসাও তো ঝামেলা। এইবারে ছোট মামা কিন্তু যখন ওই টানতে টানতে সিঁড়ির উপরে এনেছে, তখন ছোট মামা সেন্সলেস, অজ্ঞান হয়ে গেছে। এইবারে ও চিৎকার করে কাকিমা টাকিমাদের ডেকেছেন, মানে এই অমিতের মাইমাদের। বাড়ি শুদ্ধ লোক উঠে গেছে, আশেপাশের বাড়ির লোক চলে এসছে, তারা দেখছি কি ব্যাপার, এরকম অজ্ঞান হয়ে গেছে, পুকুরের মধ্যে ঝাপাঝাপি করছিল, কি ব্যাপার, কি হলো। এবার সকাল পর্যন্ত তাদের জ্ঞান আসেনি, মানে ভোর হয়ে গেছে, জ্ঞান আসেনি, তখন বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং ওই হাসপাতালে 7 দিন উনি ছিলেন অ্যাডমিট। সেখান থেকে স্যালাইন ইঞ্জেকশন খেয়ে টেয়ে বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। তা সুস্থ হয়ে যখন বাড়ি ফিরেছেন, তখন ওনাদের পাড়ারই এক ভদ্রলোক, তিনি দোকানে টোকানে মাঝে মধ্যে আসেন, জিনিসপত্র কেনেন, তাই দোকানের সামনে এসছেন, এসে গল্প টল্প করছেন, গল্প টল্প করতে করতে বলছে এই অমিতের মামাকে যে আপনি পুকুরে সেনকে কি আপনি নামলেন কেন? বললো আমি দেখেছি এরকম একটা মেয়ে এরকম বসে আছে, আমি সামনে গেলাম, দেখলাম যে উধাও হয়ে গেছে। তখন ভদ্রলোক বলছে আপনাদের নিজেদের পুকুর, আপনি নিজেই জানেন না? তসমিনা বলে যে মেয়েটি, তহসিনা, তহসিনা বলে যে মুসলিম মেয়েটি তো আপনাদের পুকুরে আত্মহত্যা করেছে, আপনি কি ভুলে গেছেন? ওর স্বামীর সাথে ঝগড়া করে। এইবার ছোট মামা টনক নড়ে, ছোট মামা বেমালুম ভুলে গেছিল যে কয়েক মাস আগে ওই পুকুরে সুইসাইড করেছে ওই তহসিনা বলে ওই মেয়েটি, তার স্বামীর সাথে ঝগড়া করে ওই পুকুরে মানে ডুবে আত্মহত্যা করেছিল ঝাঁপ দিয়ে। তো এইবার ছোট মামার টনক নড়ে গেছে যে হ্যাঁ দাদা, আমার তো এটা একদম মনে নেই, তাহলে আমি যেতাম না। বলে আপনি তো খুব বাচ্চা বেঁচে গেছেন যে আপনাকে মানে জলের মধ্যে চুবিয়ে মেরে দেয়নি। এগুলো ওই সুইসাইড করা, এই সমস্ত নেগেটিভ এনার্জি খুব ফিউরিয়াস হয়ে যায় এবং মানুষকে মেরে পর্যন্ত দেয়। ঠিক আছে, এরকম ঘটনা। এটা অমিতের মামার সাথে, সেই থেকে অমিতের মামার দোকানে শুতেন না, মানে লাস্ট আমি দেখি মামার মানে ভয় আর দোকানে শুতেন না, বলে দোকান থাক ভাই, আমি ঘরেই শুই। ঠিক আছে, উনি ঘরে শুতেন। তো এই অমিতের ছোট মামার ঘটনাটা আমাকে জানিয়েছে অমিত। অমিত, যেটু আমি বলে দিলাম তোমার ঘটনাটা, সবাই শুনছেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। এইবারে চলে যাচ্ছি আমি দ্বিতীয় ঘটনাটায়, যে ঘটনাটা আমাকে খুব মানে কি বলবো, রেয়ারেস্ট, মানে এই সমস্ত ঘটনাগুলো না চট করে শোনা যায় না। একজন ডাক্তারের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা আমার কাছে এসছে বোধ হয় গত পরশু দিন। তা আমি এক ঝলকে আমি অডিওটা শুনেছি, এবং আমি যখন শুনেছি এই মানে আমার খুব তাড়াতাড়ি জিনিসটা আমার ইয়েতে ঢুকে গেছে, আমার মেমোরিতে। তো এই ডাক্তারবাবু যে হসপিটালটা মানে চাকরি করেন, উনি মেডিসিনের ডিপার্টমেন্টে আছেন। ঠিক আছে, তো ওনাদের ওখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ওই হাসপাতালটাতে বলছে আমাদের ওখানে মেডিসিন ওয়ার্ডেই বেশি রোগী ভর্তি থাকে। অন্যান্য
ওয়ার্ডগুলোতে অপেক্ষাকৃত কম, মেডিসিন ওয়ার্ডে পেশেন্টের সংখ্যা খুব বেশি। তো ডাক্তারবাবু আমাকে বলছেন 2021 সাল ডিসেম্বর মাস করোনার সেকেন্ড ওয়েভ। আমরা 2020-তে করোনার অনেককে হারিয়েছি, অনেক প্রিয়জনকে। আপনাদের মধ্যেও কেউ কেউ আছেন যারা হারিয়েছেন। তো 2021-এ গিয়ে আবার সবার তখন আবার ওই ভ্যাকসিন নেওয়া হয়েছে, কারোর কারোর একটা নেওয়া হয়েছে এরকম। 2021-এ যে একটা থাবা মারলো আবার, আপনাদের হয়তো মনে আছে নিশ্চয়ই, কারণ আমি পুরীর টিকিট ক্যান্সেল করেছিলাম, হোটেল সব। তো কারণ আমার মেয়ে আর আমার স্ত্রীর ওই করোনা হয়ে গেছিল, ঠিক আছে। তো যাই হোক, ডাক্তারবাবু বলছেন 2021-এর ডিসেম্বর মাস, দিনটা শনিবার, আমি আমার ওয়ার্ডে গেছি। বলে আমার ডে ডিউটিও থাকতো, নাইট ডিউটিও থাকতো। তো বলছে আমার বলছে থার্ড ফ্লোরেই আমার ডিউটিটা মেন থাকতো। তো থার্ড ফ্লোরে আমি গিয়ে ওই পেশেন্ট দেখতে দেখতে হঠাৎ এক ভদ্রলোকের দিকে আমার চোখ পড়ে গেল। মানে ভদ্রলোকের মুখটা এই ডাক্তারবাবু চেনা এই কারণে, ওই ভদ্রলোক 73-74 বছর বয়স, উনি আউটডোরে এই ডাক্তারকে কিন্তু দেখিয়েছেন বাড়তিনে, ওই জন্য ডাক্তারবাবু মুখটা চেনে। মানে এমনি আলাপ পরিচয় নেই, কিন্তু মুখটা চেনা ওই 73-74 বছরের ওই বৃদ্ধ লোকটি। তো ডাক্তারবাবু বলছে যে আমি দেখলাম উনি 26 নম্বর বেডে, ওনার বেড নম্বরটা 26, আমি তাও বলে দিলাম 26 নম্বর বেডে উনি ভর্তি হল। কি সমস্যা? জ্বর, সর্দি, কাশি, তার সাথে শ্বাসকষ্ট, অর্থাৎ করোনার যে জিনিসগুলো লাগে, মানে যেগুলো সিমটম সবগুলোই বর্তমান। তা তার মধ্যে শ্বাসকষ্টটা মারাত্মক। তো অত শ্বাসকষ্ট দেখে বললো আমরা একটা চেস্ট এক্স রে করি। ডাক্তারবাবু বলছেন চেস্ট এক্স রে করি, এবং এক্স রেতে দেখা যায় যে ওনার চেস্টে মানে জল জমে আছে। তা স্বাভাবিক, আমরা দেখুন মেডিসিনের ডাক্তার, আমরা মেডিসিন ইউজ করতেই হয়, অ্যান্টিবায়োটিক। তো 5 দিনের অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আমরা চালু করি। কিন্তু শনিবার ভর্তি হয়েছেন, রবি সোমবারও দেখলাম কোনো উন্নতি হয়নি, বরঞ্চ শ্বাসকষ্টটা একটু বেড়ে গেছে। তো তখন বলছে যে ডাক্তারদের মধ্যে আমাদের একটা আলোচনা হলো যে ওনার সিরিঞ্জ দিয়ে স্যাক করে ওনার এই জলটা, চেস্টের জলটা বার করে নিতে হবে। এবং ডাক্তারবাবু বলছেন ওটা আমিই করেছি, সিরিঞ্জ দিয়ে ওনার বুকের জলটা আমি বার করে নিয়েছি। এবং বার করার পরে উনি পরদিন জানিয়েছিলেন যে হ্যাঁ, এখন উনি আগের থেকে অনেক ভালো আছেন। এবং এর মধ্যে ওনার RT-PCR করতে দেওয়া হয়েছিল, মানে করোনা ডিটেকশনের জন্য, যে করোনা আছে কি নেই। তা সেটা কিন্তু সেই রিপোর্টটা নেগেটিভ আসে, এবং উনিও মোটামুটি ঠিকঠাক আছেন। জলটা বের করে দেওয়ার পরে তারপরে ওনার ভালো লাগছে শরীর, আর শ্বাসকষ্টটাও নেই। তো তখন ডাক্তাররা আলোচনা করছে যে 1-2 দিনের মধ্যে একে ডিসচার্জ করবার কথা চিন্তা করছেন, মানে ভাবনা চিন্তা করছেন, তখনই করেননি, যে 1-2 দিনের মধ্যে একে ডিসচার্জ করে দেবো, অ্যান্টিবায়োটিকের কোর্সটা 5 দিনের আছে, বাদ বাকি ওষুধ লিখে নাকি ডিসচার্জ করে দিলেই হবে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে। তো ডাক্তারবাবু বলছেন আমাকে যে এরপরে বৃহস্পতিবার আসে, জানেন, শনিবার উনি ভর্তি হয়েছেন, বৃহস্পতিবার বলছে আমার নাইট ডিউটি ছিল। বলছে আমার ডিউটিটা হচ্ছে 10টা থেকে 6টা, বুঝতে পেরেছেন। তো আমার আগে আরো অনেক ডাক্তার রাউন্ড তো দিয়ে যায়, যারা থাকে রাউন্ডের ডাক্তার, তারা পেশেন্ট দেখে যায়, চলে যায়। এবার আমি গেছি, গিয়ে সমস্ত কিছু আমি দেখে বলে আমি রাত 2:30 বাজে সমস্ত আমার কাজকর্ম সেরে রাত 2:30 নাগাদ আমি ডক্টরস রেস্ট রুমে আমি ঢুকেছি। ডক্টরদের যে রেস্টের যে চেম্বারটা থাকে বা ঘর থাকে, সেখানে উনি ঢুকে গেছে। তো বলছেন আমি সিটকিনি লাগিয়ে আমি ঘরের মধ্যে শুয়ে আছি, রাত প্রায় 2টো থেকে 2:30 বাজে। তো হঠাৎ শুনছি আমার দরজা নকিংয়ের আওয়াজ, দরজায় কেউ নক করছে। আমি ভেবেছি রাউন্ডে যে ডাক্তার আছে সে হয়তো এসছেন। বলে আমি সিটকিনিটা খুলে দরজা খুলে দেখছি না, কেউ তো নেই, কেউ নেই। তো ডাক্তারবাবু বললো আমি আরো তো করিনি। এবারে আমি দরজাটাকে ভেজিয়ে দিলাম, সিটকিনি আর দিইনি, না দিয়ে আমি চুপচাপ আমি আমার বেডটাতে আমি শুয়ে আছি। বলে আবার কিছুক্ষণ বাদে ওই নকিংয়ের আওয়াজ, দরজা নক করছে। তা ডাক্তারবাবু বলছেন যে আমি বললাম যে হ্যাঁ কে, ভিতরে আসুন।
উনি ভেবেছেন ডাক্তার হবে অথবা সিস্টার হবে কেউ। উনি বলেছেন আপনি ভিতরে আসুন। ভিতরে দেখছেন উনি ওই 26 নম্বর বেডের পেশেন্ট, ওই 73-74 বছরের লোকটি, তিনি আস্তে আস্তে ডাক্তার ওই রেস্টরুমের মধ্যে ঢুকছে। তো ওনাকে দেখে ডাক্তারবাবু ওখানটা অবাক হয়ে গেছে, বলে এই কি আপনি আপনি বেড থেকে উঠে এসেছেন? তা ভদ্রলোক বলছে, স্যার আমার ছুটিটা কবে হবে, আমাকে ছুটি করে দিন, আমার এখানে আর ভালো লাগছে না। তো তখন ডাক্তারবাবু বলছেন যে এখন তো সম্ভব না, এখন তো রাত 3টে বাজে, আমি আপনাকে এখন ছুটি করব কি করে? আমি সকালবেলায় যাই, আপনাকে দেখি আপনার কন্ডিশনটা কেমন আছে, সব চেক টেক করে তারপর আমি ডিসচার্জের সিদ্ধান্ত নেব। আপনি যান, বেডে যান, বেডে গিয়ে শুয়ে থাকুন, আপনি এতটা হেঁটে এসছেন, আপনি যান বেডে। তখন ভদ্রলোক সম্মতিসূচক এরকম ঘাড় নেড়ে আচ্ছা ঠিক আছে বলে উনি দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছে। দরজাটা বন্ধ করেছে মানে 4 সেকেন্ড হয়নি, এই ডাক্তারবাবুর ফোনে, মোবাইল ফোনে ফোন এসছে। ভদ্রলোক বেরিয়ে যা 4 সেকেন্ডের মাথায় ফোনটা ঢুকেছে মোবাইলে। বলে আমাদের ইয়েও রয়েছে, মানে ল্যান্ডলাইনও রয়েছে ওখানে। কোনো পেশেন্ট, নতুন পেশেন্ট গভীরাতে ভর্তি হলে ডাক্তার কল হয়, এবং কোনো পেশেন্টের অবস্থা খারাপ হলেও আমাদের কল হয়। তা আমি সঙ্গে সঙ্গে ফোনটা ধরেছি, ধরে শুনছি সিস্টার বলছেন যে স্যার একটু আসবেন তাড়াতাড়ি, একটা রোগীর অবস্থা খুব খারাপ। তো বলে আমি 1 মিনিটের মধ্যে ঢুকেছি, 1 মিনিটের মধ্যে ওই মানে থার্ড ফ্লোরের ওই ওয়ার্ডে, আমি মেল ওয়ার্ডে আমি ঢুকেছি, মেডিসিনের ওই ওয়ার্ডে। আমি গিয়ে দেখছি কোথাও কেউ নেই। এরপরে আমি বলছি যে কোন রোগীর শরীর খারাপ? বলছে আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে 26 নম্বর বেডের কাছে গিয়ে আমি দেখছি যে যে ভদ্রলোক 1 মিনিট আগে আমার কাছে ছুটি চাইছিল, তিনি ওইখানে মৃত অবস্থায় পড়ে আছে। মানে একটা ডেড বডি দেখলাম, বুঝতে পারি, আমরা তো ডাক্তার। এর মধ্যে সিস্টার এসছে, আমি বললাম সিস্টার কি কখন হয়েছে এটা? তখন বলছে যে আপনি যাওয়ার পরে পরের যে রাউন্ডে ডাক্তার এসেছিলেন, তো ওনার শ্বাসকষ্টটা বেড়ে গেছিল, তো সেই ডাক্তারবাবু ওনার ছেলেকে ফোন করেছে, ফোন করে বলেছে যে আপনারা মানসিক দিক থেকে প্রস্তুত থাকুন, আপনার বাবার অবস্থা কিন্তু ভালো না, মানসিকভাবে প্রস্তুত থাকুন, কারণ ওনার সুগার লেভেল যথেষ্ট হয় এবং প্রেশার যথেষ্ট হাই হয়ে গেছে, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনারা তৈরি থাকুন। এই কথা বলে ডাক্তারবাবু চলে গেছেন। ডাক্তারবাবু বলছে আমি হাঁ হয়ে গেলাম। এবার ডাক্তার হিসেবে আমার যতটা করার, আমি বুকের উপরে উঠে ওই পাম্প করবার চেষ্টা করলাম, কিন্তু না, আমি দেখলাম অনেকক্ষণ আগে মারা গেছে, বেশ কিছু সময় আগে মারা গেছে। আমি সিস্টারকে জিজ্ঞেস করলাম যে কখন থেকে এরকম অবস্থাটা হয়েছে। সিস্টার বললেন যে রাত্রিরে খেয়ে দিয়ে উনি যে বেডে শুয়েছেন সেই থেকে ওই রকম অবস্থা। তারপরে ওই ডাক্তারবাবু রাউন্ডে এসে ওনার ছেলের সাথে কথা বলেন যে আপনার বাবার অবস্থা কিন্তু ভালো না, মানসিকভাবে আপনারা তৈরি থাকুন, প্রস্তুতি নিন, ওনার সুগার লেভেল এবং লেভেল অনেক হাই। তো ডাক্তার আমাকে বলছেন যে হাউ ইট ইজ পসিবল, কি করে হয়? লোকটা আমার ঘরের মধ্যে, ওই 73-74 বছরের লোকটা আমার ঘরে ঢুকলো, ঢুকে বললো ডাক্তারবাবু স্যার আমাকে ছুটি কবে দেবেন? তাই বললো আপনি বেড ছেড়ে উঠে আপনি বেডে যান, আমি সকালে গিয়ে দেখি আপনাকে, আপনার বডি কন্ডিশন দেখে তারপরে ছাড়বো, এখন তো সম্ভব না। তো লোকটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে সিস্টারের ফোন কি করে ঢুকলো যে একটা পেশেন্টের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসুন, আর আমি গিয়ে দেখছি কেউ নেই। তারপরে সিস্টার এসছে, এবং সিস্টারকে জিজ্ঞেস করে আমি জানতে পারি যে রাত্রে খাওয়ার পর থেকে ওনার এরকম প্রবলেম, এবং অন্য ডাক্তার যিনি রাউন্ডে ছিলেন তিনি দেখে তার ছেলের সঙ্গে এই কথা বলে গেছেন। ডাক্তারবাবু বলছেন যে ওই ওয়ার্ড থেকে আমার যে ডাক্তারস রুম, যে রেস্ট রুম যেটা আছে ডক্টরদের, সেটা অনেকখানি দূর। কাকু আমাকে কাকু বলে সম্বোধন করেছে, অল্প বয়সী ছেলে, মেডিসিনের ডাক্তার। তো বলছে কাকু ওখান থেকে অনেক দূর, একটা নর্মাল লোক যদি হেঁটে আসে তার 3 মিনিট লাগবে ওই 26 নম্বর বেডে পৌঁছতে। আমাদের রেস্ট রুম থেকে যদি কেউ হেঁটে আসে, এত বড় পরিসর এলাকা, আর 26 নম্বর বেড মানে আপনি বুঝতে পারছেন কাকু, 1, 2, 3, 4 করে বেডগুলো পাতা আছে, তাহলে 26 নম্বর অনেক পিছনে।
তাহলে ওই লোক, ভদ্রলোক কি করে 1 মিনিট আগে যে আমার ঘরে গেছিল, সে 1 মিনিটের মধ্যে কি করে সে মরে যেতে পারে? ওখান থেকে হেঁটে আসলো, হেঁটে এসে এত তাড়াতাড়ি এসে সে বেডে শুয়ে মরে গেল? এটা তো হতে পারে না। বলে এই অভূতপূর্ব ঘটনা আমার জীবনে ঘটে গেছিল, আমি সেটা বলে আপনাকে বোঝাতে পারবো না। আপনার চ্যানেল আমি দেখি, তা আমি তো নিজে একজন ডাক্তার, তা আমি চিন্তা করলাম যে আপনি সঠিক লোক, আপনি এই ঘটনাটা আপনি সবাইকে আপনি শোনাতে পারবেন এবং আপনাদের শ্রোতাদেরও শোনাবেন যে একজন মেডিসিনের ডাক্তারের সাথে এই ধরনের ঘটনা ঘটে গেছে। দেখুন, মেডিকেল সায়েন্স নিয়ে পড়া ছেলে, এসব ভূত প্রেত অলৌকিক এগুলোতে তারা বিশ্বাস করে না। সায়েন্সের যে কোনো ছেলে, আমার বিভিন্ন ভিডিও দেখবেন, আমি দেখেছি, মানে বংশগতিবিদ্যা, যেটা ডিএনএ আরএনএ নিয়ে পড়া, মাস্টার্স করা ছেলে, তারা বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে, সেখানে কিরম ফাঁসা ফেসেছে আমি বলেছি। ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি অনেকের ঘটনা বলেছি, তাদের জীবনে এগুলো হয়েছে যারা পিওর সায়েন্সের ছেলে। তো আমি ডাক্তারের ঘটনাটা আপনাদের বললাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিও বেশি লঙ্গার করবো না, আমি খুব তাড়াতাড়ি করে একদিন বাদে বাদে এসে আপনাদের মানে ঘটনা বলে যাব, কারণ দেখুন অনেকগুলো ঘটনা জমা হয়ে আছে। আমি ডাক্তারের ঘটনাটা বললাম, এবারে আসি একটু অন্য কথাতে। কথাটা হচ্ছে যে গত যে এপিসোডটা ছিল, যেটা সেই মিহিরবাবু তার বন্ধুর বাড়িতে গেছিলেন, সেই গ্রামে ব্রিজের পাশে তার বন্ধু সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল, ওরা কেউ একজন কমেন্ট করেছেন যে এটা তিনি কোনো একটা রেডিও জকি বা টিভিতে প্রোগ্রাম টোগ্রাম করেন, তার কণ্ঠে অন্যরকমভাবে শুনেছিলেন। দেখুন, আমি একটা কথা বলি, কোইন্সিডেন্ট অনেক সময় হয়ে যায়, কিন্তু যার সাথে ঘটনাটা ঘটেছিল আমি তার নাম কিন্তু বলে দিয়েছি, নাম মিহির ঘোষ। শম্ভু মুখার্জির মতো এত বুকের পাটা নিয়ে কেউ বলে না। আর আমি পারমিশন নিই, যদি পারমিশন পাই আমি নাম বলে দিই, তাহলে আমি নাম বলি না পারমিশন না পেলে। তাহলে তো আমি ডাক্তারবাবুর নামও জানি, আমি তো বলে দিতে পারতাম আপনাকে। তবে এই হাসপাতালটা কিন্তু দুর্গাপুরে, এইটুকু আপনি আপনাদের জানিয়ে দিলাম। খুব বড় হাসপাতাল দুর্গাপুরে, ব্যাস। আর আমি এগোবো না, এগোনোটা সম্ভব না, উচিত না। আবার কেউ কমেন্ট করেছেন, আরে এই গল্পটা তো অমুক কোন একটা চ্যানেলের নাম করেছেন, অডিও চ্যানেলের নাম করে বলছেন এটা ওখান থেকে ঝাড়া। আরে ভাই, শম্ভু মুখার্জি কাউকে ফলো করে না, খুব ভুল। আমি এতটুকু হতে পারি, আমার সাবস্ক্রাইবার এতটুকু হতে পারে, আমার হয়তো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নেই, কিন্তু আমি এসব চ্যানেল দেখি না। আই এম নট ফন্ড অফ দ্যাট চ্যানেল। আমি এসবের মানে আগ্রহী না। আমি খেলা দেখি, আমি ট্রাভেল ব্লগ দেখি। তাই শম্ভু মুখার্জি কারোর গল্প নেয় না, শম্ভু মুখার্জির গল্প নেয়। হাতে নাতে প্রমাণ দেব, এখানে দেখুন একটা ভিডিও আছে, মাঝরাতে এরা কারা, নার্স না অশরীরী। ওই হাসপাতালের ডাক্তার যে শনিবারে ঘটনাটা ঘটেছিল, সোমবার আমাকে জানিয়ে দিয়েছিলেন, এবং সেটা আমি একটা বড় গ্রুপে বলি। তারপর আমি একদিন ইউটিউব ঘাটছি, হট করে দেখি ওই হাসপাতাল নিয়ে কথা বলছে রীতিমতো। আমি হাসপাতালের নামও নিইনি, এরা এত বড় অডাসিটি সেই হাসপাতালের নাম নিয়ে বলছে। তখন আমি সেখানে কমেন্ট করি, যেটা পেলেন কোথায়, আপনি কোথায় পেলেন এই ঘটনাটা? তো আমি ডাক্তার সেই ওয়াচম্যান ছাড়া কেউ জানেই না। ঘটনাটা আমি বলার পরে জানাজানি হয়েছিল, এবং বাংলাদেশে লাইভে গিয়ে আমি বলেছিলাম, আমি 4বার বাংলাদেশে লাইভে গেছি, যেখানে সে 1500 বা 2000 লোক একসাথে দেখে। কেউ উদ্ভট কমেন্ট করে, কেউ বাজে কমেন্ট করে, আবার কেউ ভালো কমেন্টও করে। তা আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যাবেন, সে বাংলাদেশ হোক আর ইয়ে হোক, আপনাকে তো ইয়ে ইয়ে করবেই, আপনাকে তো লেঙ্গি দেওয়ার চেষ্টা করবে, তা সেটা তো নিতে হবে। তো ওই তাদের এই জন্য বললাম, আমি চ্যানেল থেকে তাকে বারও করে দিয়েছি। মানে এত ইডিয়েট, মানে কি বলবো, আমি এসব লোকের একদম মানে পক্ষপাতী না। 2জন যাবে, আরো 5জন সাবস্ক্রাইবার আসবে, যদি আমি ঠিকঠাক মতো বলতে পারি। আমি, মানুষ আমাকে ঘটনাগুলো হাতে তুলে দেয় যে এই লোকটাকে দিয়ে এই লোকটা সঠিক বলে দেবে। আর আমি অডিও করি না যে আপনি আমাকে কিছু বলতে পারবেন, আমি সামনাসামনি বসে বলি। এতটা আমার বুকের পাটা আছে, সামনাসামনি বসে বলি ঘটনাগুলো। তা এই সমস্ত এলিমেন্টদের মানে আমি প্রথমেই আমি কাট করি। শম্ভু মুখার্জি কার থেকে, মানে এটা অমুক চ্যানেল থেকে অমুক করে, আরে ভাই শম্ভু মুখার্জির চ্যানেল লাগে না। আমার কাছে যে ঘটনা আছে সেইগুলোই বলে আমি পারি না। কখনো কখনো ঘটনা একটু ভাটা আসে, আবার কখনো কখনো জোয়ারও আসে। এখন যেমন জোয়ার আছে,
আমি কেন আমি এই সমস্ত বইয়ের একটা ঘটনা সেই গোবিন্দ ডাক্তার আমি বলেছিলাম, মনে আছে আপনাদের? আপনারা সবাই তখন বলেছিলেন যে অমুক চ্যানেল শুনেছি, অমুক চ্যানেল শুনেছি। তা অমুক চ্যানেলে শুনে এই বইয়ের ঘটনা শোনেন আপনারা। এই যে আমি ডাক্তারবাবুর ঘটনাটা বললাম, আজ থেকে দেখবেন 1-1.5 মাস 2 মাস বাদে অন্য কোনো চ্যানেলে শুনতে পাবেন। বুঝতে পেরেছেন? তো তখন যিনি নতুন তিনি যদি এসে আমার চ্যানেলে এই ঘটনাটা শোনেন, তাহলে ভাববে যে বোধহয় আমি বোধহয় অন্য চ্যানেল থেকে নিয়ে এই ঘটনাটা বলেছি। আরে ভাই, আমার কাছে যা কারেন্ট টপিকস আছে, নেই এসব ইস্তেমাল করার মতো লোক। আমি তো বললাম আমার চ্যানেল ছোট হতে পারে, আমার সাবস্ক্রাইবার কম হতে পারে, আমি খুব পাতি লোক, কিন্তু বোর্ডলি গল্প বলি এখানে বসে। আমার সেদিনকে খুব রাগ হয়েছে এদের এই মানে ব্যবহার। আমি সঙ্গে সঙ্গে চ্যানেল থেকে আউট করি। যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সামনের দিন আবার আসবো। দুটো ঘটনা বলার ছিল, দুটো ভিডিও লেঙ্গার করবো না। আবার দেখি আমি এবারে প্রথা ভেঙে আমাকে একটু আসতে হবে। সোম বুধ শুক্র করতাম তো, দেখি যদি প্রথা ভাঙতে পারি, মানে এই মাসে যতটা আমি কভার করে দিতে পারি আমি ঘটনাগুলো শুনিয়ে দেবো। অপেক্ষা করুন, সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টস করে জানান কেমন লাগলো। বিশেষ করে ডাক্তারবাবুর ঘটনা তো আমার তো মানে অতি সাংঘাতিক লেগেছে। মানে আমি বহুদিন বাদে বোধহয় এইরকম একটা ঘটনা আমি পেয়েছি, যেটা একজন এমডি ডাক্তারের কাছ থেকে। এবং হাসপাতালটা দুর্গাপুরে, আমি বলে দিলাম, আর বেশি বাড়া আমার উচিত নয়, আহ, এবং বলাটা ঠিক নয়। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অশরীরী চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার, আবার দেখা হবে খুব শিগগিরই সামনের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক শুভেচ্ছা আর নমস্কার।